হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ফিজিক্সের নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করছি। চ্যাপ্টারটার নাম হচ্ছে কি কম্পনের প্রকৃতি। ওকে, এই সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করবো। বেসিক কনসেপ্ট থেকে শুরু করে প্রত্যেকটা টপিক বা সাব ইউনিট আমরা ডিটেলসে আলোচনা করবো। ওকে, তাহলে আলোচনা শুরু করা যাক। শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। কারণ সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গলে যে সিলেবাস আছে সেই সিলেবাস হিসাবে ভিডিও আপলোড করা হয়। অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লেলিস্টে দেখতে পারো। ওকে, তাহলে প্রথম যেটা আমরা আলোচনা করবো, দেখুন এখানে লিখে রেখেছি মুক্ত বা স্বাভাবিক কম্পন। কোন কম্পনটাকে আমরা মুক্ত বা স্বাভাবিক বলে থাকি, কম্পন জিনিসটা কি সেইটাকে ভালো করে আমরা বুঝবো। ওকে, তো আমরা যদি একটা সরল দোলক আঁকি, তো একটা সরল দোলককে একটা সুতো দ্বারা যদি কোনো সুতোতে একটা পিণ্ডকে ঝুলিয়ে দিই, তাহলে সেটাকে আমরা একটা সরল দোলক বলতে পারি। এই সরল দোলককে যদি আমরা কোনো একটা তার প্রান্ত বিন্দুতে রেখে ছেড়ে দিই, তাহলে কী হবে, সেটা এখান থেকে গতিশীল হবে, তার সাম্যাবস্থায় আসার চেষ্টা করবে। মানে এর মধ্যে একটা প্রত্যানায়ক বল, ওকে, রেস্টোরিং ফোর্স একটা উদ্ভব হয়। ভালো করে দেখো, বেসিক কনসেপ্টটা এর আগে আলোচনা করেছিলাম প্রথম চ্যাপ্টারটা সরল দোলকের ক্ষেত্রে। যদি আগের চ্যাপ্টারটা না দেখে থাকো অবশ্যই দেখবে, সেখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এখানে দেখে নাও, যদি একটা সরল দোলককে তার প্রান্ত বিন্দুতে রেখে ছেড়ে দিই, তাহলে কী হবে, এর মধ্যে একটা কী হবে, প্রত্যানায়ক বল সৃষ্টি হবে। তার ফলে সেটা এই দোলকটা কী করবে, এখান থেকে ব্যাক করবে, এখানে তার সাম্যাবস্থায় আসবে। তার সাম্যাবস্থায় এসে কিন্তু থেমে যাবে না, চেষ্টা করবে সাম্যাবস্থায় ফিরে আসা, কিন্তু সাম্যাবস্থায় আসার পরও থেমে যাবে না। কারণ কি, যেহেতু এখান থেকে আসতে একটা গতি লেগেছিল, তাহলে এর গতিজাড্যের জন্য এটা আবার কি করবে, তার এই অপর প্রান্তে এখানটায় চলে আসবে, এই দিয়ে গতিশীল হয়ে যাবে। ওকে, তাহলে গিয়ে আবার এখান থেকে একটা প্রত্যানায়ক বল কাজ করবে, সেই বলের ফলে এটা আবার ব্যাকে এখানে সাম্যাবস্থায় আসার চেষ্টা করবে, কিন্তু তার গতিজাড্যের জন্য সেটা আবার এখানে চলে আসবে। তাহলে এইভাবে এর মধ্যে দোলন হয়, তাহলে একে বলা হয় দোলন। তাহলে এই দোলন কি বলা হচ্ছে কি, কম্পন। একে বলা হয় কি কম্পন বা ভাইব্রেশন, কম্পন বা ভাইব্রেশন। যেমন মোবাইল দেখবে ভাইব্রেট করে না, ভাইব্রেট করে, সেরকমই ভাইব্রেশন। তাহলে ভাইব্রেশন বা কম্পন আমরা কাকে বলছি, কোনো সরল দোলকের কোনো একটা তার পিণ্ডকে তারপরে একটা প্রান্ত বিন্দুতে রেখে ছেড়ে দিলে তার মধ্যে একটা প্রত্যানায়ক বল কাজ করবে, যেটা চেষ্টা করবে সেই সরল দোলককে তার সাম্যাবস্থায় ফিরিয়ে নিয়ে আসার। কিন্তু সাম্যাবস্থায় আসার পরও সেটা থেমে যাবে না, কারণ কি, এই পিণ্ডের মধ্যে একটা বা এই সরল দোলকের একটা গতিশীল থাকার জন্য একটা গতিজাড্যের সৃষ্টি হয়ে যাবে। সেই গতিজাড্যের জন্য সেটা গতিশীল হবে, গতিশীল হয়ে আবার সে তার আগের জায়গায় পৌঁছে যাবে, মানে অন্য প্রান্তে পৌঁছে যাবে। এইভাবে এই সরল দোলকটা দুলতে থাকবে। তাহলে এই দোলনকে বলা হয় কি কম্পন বা ভাইব্রেশন। এবার দেখে নাও, এবার স্বাভাবিক কম্পন কোনটা বলবো, কোনটাকে স্বাভাবিক কম্পন বলবো, যদি প্রত্যানায়ক বল ছাড়া, মানে যেটা এখানে যে রেস্টোরিং ফোর্স বা প্রত্যানায়ক বল যে কাজ করছে, সেই প্রত্যানায়ক বল ছাড়া অন্যান্য বাহ্যিক বল যদি এর মধ্যে প্রযুক্ত না হয়, যদি এর মধ্যে ক্রিয়া না করে, তাহলে এই যে সিম্পলভাবে যে দুলছে, এই যে কম্পন হচ্ছে, এই কম্পনটাকে বলবো আমরা কি স্বাভাবিক কম্পন বা মুক্ত কম্পন। ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, স্বাভাবিক বা মুক্ত কম্পন কি, তারপর আমরা নেক্সটটা আলোচনা করব। তাহলে কম্পন জিনিসটা কি বললাম, বাহ্যিক কোনো বল প্রযুক্ত হচ্ছে না, আমরা এখানে এয়ার রেজিস্ট্যান্স বা অন্যান্য যে বাধাগুলো আছে সেইগুলো নেগলেক্ট করছি, এখানে বাদ দিচ্ছি। বাদ দেওয়ার ফলে হচ্ছে কি, আমি একটা দোলককে এখানে একটা তার প্রান্ত বিন্দু ধরে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দেওয়ার ফলে হচ্ছে কি, সেটা স্বাভাবিক বিন্দুতে মানে তার প্রত্যানায়ক বল বা রেস্টোরিং ফোর্সের জন্য সেটা সাম্যাবস্থায়, যেখানে এটা হচ্ছে x=0, তাহলে x= হচ্ছে প্লাস এ, এখানে ধরলাম x=-a, ওকে, দুই প্রান্ত বিন্দু। তাহলে এখান থেকে ছেড়ে দিলে তার একটা রেস্টোরিং ফোর্স বা প্রত্যানায়ক বল কাজ করবে, সেই বলের জন্য কি এটা কি আবার তার সাম্যাবস্থায় ফিরে আসার চেষ্টা করবে। কিন্তু এখান থেকে এখানে আসতে যেহেতু এর মধ্যে একটা গতির সৃষ্টি হয়েছে, সেই গতিজাড্যের জন্য, যেমন দেখে নাও যে কোনো রানার যখন বলা হয় যে একটা ফার্স্ট হওয়ার জন্য একটা ফিতে থাকে, সেখানে দৌড়ে দৌড়ে যে আগে টাচ করবে সে ফার্স্ট হবে। সেখানে কেউ যেন দৌড়ায়, দৌড়ে দৌড়ে দেখে জাস্ট টাচ করার পর সে থেমে থাকতে পারে না, সেখান থেকে আবার গতিশীল হয়। কারণ কি, তার মধ্যে গতিশীল থাকার জন্য একটা গতিজাড্য সৃষ্টি হচ্ছে, সেই কারণে সেটা আবার গতিশীলের সামনের দিকে একটু চলে যায়। জাস্ট টাচ করে কিন্তু থেমে যেতে পারবে না কেউ, যদি কেউ থামতে চেষ্টা করে সে পড়ে যাবে, তাহলে পারবে না। এটা ঠিক একই কারণে
এখান থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে তার সাম্যাবস্থায় আসবে, আসার পর যেহেতু এখান থেকে এখানে আসতে একটা গতিশীল সৃষ্টি হয়ে যায়, গতি সৃষ্টি হয়ে যায় এর মধ্যে, তাহলে বস্তুটা তার গতিজাড্য থাকবে, তার মধ্যে প্রেজেন্ট থাকবে সেই গতিজাড্য থাকার জন্য সেটা আবার ব্যাকে এখানে ফিরে আসবে, আবার প্রত্যনায়ক বলের জন্য এখানে আবার চলে আসবে, আবার গতিজার জন্য এখানে চলে আসবে, তাহলে এইভাবে দুলতে থাকবে। তাহলে এই দোলন কি বলা হয় কি কম্পন বা ভাইব্রেশন। স্বাভাবিক কম্পন কোনটাকে বলবো? যদি এই দোলনের ফলে প্রত্যনায়ক বল ছাড়া অন্য কোনো বাহ্যিক বল যদি প্রযুক্ত না হয় অর্থাৎ ক্রিয়া না করে, তাহলে এই দোলন এই কম্পনকে বলা হয় কি স্বাভাবিক কম্পন। তাহলে একে বলা হয় কি স্বাভাবিক কম্পন। ওকে, তাহলে এটাকে বলে স্বাভাবিক কম্পন। তার স্বাভাবিক কম্পন কোনটা? স্বাভাবিক কম্পনের ক্ষেত্রে কী হবে? বাহ্যিক কোনো বল ক্রিয়া করবে না বা কাজ করবে না, শুধু এর মধ্যে প্রত্যনায়ক বলটি কাজ করবে। ওকে, তার নেক্সট এবার আমরা জানবো যে স্বাভাবিক কম্পাঙ্ক কী। স্বাভাবিক কম্পনটা কি আসলে তোমরা বুঝতে পেরেছো? নেক্সট স্বাভাবিক কম্পাঙ্কটা কি দেখো? স্বাভাবিক কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। ওকে, স্বাভাবিক কম্পনশীল বস্তুর কম্পাঙ্ককে বলা হয় কি স্বাভাবিক কম্পাঙ্ক। কম্পাঙ্ক আমরা এমনি সংজ্ঞা কী বলেছিলাম কি একক সেকেন্ডে কোনো বস্তু বা কোনো কণা যতটুকু দোলন সম্পূর্ণ করতে হয় সেটা তার কম্পাঙ্ক। ঠিক একইভাবে কোনো একটা সরল দোলক বা কোনো দোলনশীল বা কম্পনশীল বস্তু একক সেকেন্ডে যতটুকু স্বাভাবিকভাবে কম্পাঙ্ক বা দোলন সম্পন্ন করতে পারে বা কম্পন সম্পন্ন করতে পারে সেইটাকে তার স্বাভাবিক কম্পাঙ্ক বলা হয়। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারলে স্বাভাবিক কম্পাঙ্কটা কি। এবার আমরা দেখব কি সরল দোলকের ক্ষেত্রে স্বাভাবিক কম্পাঙ্কটা কত হয়। তাহলে প্রথমে কি সরল দোলকের ক্ষেত্রে, ওকে সরল দোলকের ক্ষেত্রে স্বাভাবিক কম্পাঙ্ক। ওকে, সরল দোলকের স্বাভাবিক কম্পাঙ্কটা কি? আগে সরল দোলকটা আমরা আগে ছবিটা আঁকি এখানটায়। তাহলে এটা হচ্ছে আমার সরল দোলক, তাহলে এইটা হচ্ছে তার সাম্যাবস্থা, এখান থেকে হচ্ছে কি তার হচ্ছে কি এখানে ধরলাম কি এটা প্রান্তবিন্দু আর এখানে হচ্ছে প্রান্তবিন্দু। ওকে, তাহলে এইভাবে যাচ্ছে আর এইভাবে আসবে, এইভাবে হচ্ছে কি সরল দোলক এইভাবে দোলিত হয়। একটু আগে যেটা বললাম তোমাদের, তাহলে এর ক্ষেত্রে আছে সরল দোলকের ক্ষেত্রে পর্যায়কালটা কত? টি ইকুয়াল টু 2π√L/g। ওকে, তা স্বাভাবিক কম্পাঙ্ক, তাহলে অতএব স্বাভাবিক কম্পাঙ্ক সেটা কি হবে? স্বাভাবিক কম্পাঙ্কটা হবে কত দেখে নাও, n0 ইকুয়াল টু 1/t, তাহলে বা n0 ইকুয়াল টু 1/2π√G/L। ওকে, G/L হবে, এখানে L/G ছিল তাই এটা কী হবে G/L হবে। ওকে, G/L ভালো করে দেখে না, এখানে তার টি ইকুয়াল 2π√L/G, তার স্বাভাবিক কম্পাঙ্ক n0টা হবে কি 1/2π√G/L। এটা হচ্ছে কি আমার স্বাভাবিক কম্পাঙ্ক সরল দোলকের ক্ষেত্রে, যেখানে L হচ্ছে কি এখান থেকে এই পিণ্ডর কেন্দ্রবিন্দু পর্যন্ত, এখান থেকে পিণ্ডর কেন্দ্রবিন্দু কার্যকারী দৈর্ঘ্য, এটা হচ্ছে কার্যকারী দৈর্ঘ্য। ওকে, তাহলে এটা স্বাভাবিক কম্পাঙ্ক কার সরল দোলকের ক্ষেত্রে। ঠিক একইভাবে স্থিতিস্থাপক স্প্রিংয়ের ক্ষেত্রে স্প্রিংয়ের স্বাভাবিক কম্পাঙ্ক। ওকে, স্থিতিস্থাপক স্প্রিংয়ের স্বাভাবিক কম্পাঙ্কটা কী হবে সেটা হচ্ছে দেখুন আমরা পর্যায়কালটা কি জানি, টি ইকুয়াল টু 2π√M/k। তাহলে অতএব n0টা কী হবে, n0 ইকুয়াল টু 1/t ইকুয়াল টু 1/2π√K/M। তাহলে আমরা পেলাম কি n0 ইকুয়াল টু 1/2π√K/M। এটা হচ্ছে কি স্প্রিংয়ের স্থিতিস্থাপক স্প্রিংয়ের ক্ষেত্রে স্বাভাবিক কম্পাঙ্ক, যেখানে এমটা হচ্ছে যদি আমরা একটা স্প্রিং যদি আঁকি, তাহলে এখানে একটা স্প্রিং আছে। ওকে, এটা যে স্প্রিং ধরলাম, তাহলে স্প্রিংয়ের এখানটা যে ভরটা থাকে সেই ভরটা হচ্ছে আমার এম, আর কি হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, কি
কি হচ্ছে কি স্প্রিং কনস্ট্যান্ট। ওকে, তাহলে স্প্রিং কনস্ট্যান্টটা কার উপর ডিপেন্ড করে? স্প্রিংটা যেই মেটাল দিয়ে তৈরি তার উপর ডিপেন্ড করে স্প্রিং কনস্ট্যান্টটা। ওকে, তাহলে এইভাবে দেখে নাও আমরা তাহলে স্বাভাবিক কম্পনটা কি সেটাও বুঝলাম, এবং স্বাভাবিক কম্পাঙ্কটা কি সেটাও বুঝলাম, এবং সরল দোলকের ক্ষেত্রে স্বাভাবিক কম্পাঙ্ক কত হচ্ছে এবং স্থিতিস্থাপক স্প্রিংয়ের ক্ষেত্রে স্বাভাবিক কম্পাঙ্ক কত হচ্ছে সেটা আমরা বের করলাম। এখানে দেখা যায় টি ইকুয়াল 2π√m/k, বা আমরা সরল দোলকের ক্ষেত্রে টি ইকুয়াল 2π√L/g যেটা বের করেছিলাম, এটা কিন্তু এর আগের চ্যাপ্টারে অর্থাৎ সরল দোলকের ডিটেলসে আলোচনা করেছিলাম, কীভাবে ফর্মুলাটা আসলো, প্রত্যেকটা ডেরিভেশন সহজ করে বুঝিয়েছিলাম। যদি এর আগের ক্লাসগুলো না দেখে থাকে অবশ্যই দেখে নেবে, তো সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা আছে। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম, স্বাভাবিক কম্পনটা কম্পাঙ্ক বুঝলাম। নেক্সট আমরা কম্পাঙ্ক কয় প্রকার ও কী কী সেইটা নিয়ে আলোচনা করবো, দেখে নাও। তাহলে কম্পাঙ্ক কয় প্রকার ও কী কী? নর্মালি কম্পাঙ্ককে দুই ভাগে ভাগ করা যায়, তাদের মানে বেগ, গতিবেগ, কম্পনশীল এবং কণার সরণ হিসাবে। কম্পাঙ্ককে দুই ভাগে ভাগ করা হয়। ওকে, স্বাভাবিক, ওকে অবশ্যই সেটা স্বাভাবিক কম্পাঙ্ক হবে। ওকে, সেটা কি? এক নম্বর হচ্ছে কি তির্যক কম্পাঙ্ক, আর একটা হচ্ছে কি দু নম্বরটা হচ্ছে কি অনুদৈর্ঘ্য কম্পাঙ্ক। তাহলে ট্রান্সভার্স ফ্রিকোয়েন্সি বা লঞ্জিটিউডিনাল ফ্রিকোয়েন্সি। তার প্রথম আমরা বুঝবো কি তির্যক কম্পাঙ্কটা কি, ওকে, বা ট্রান্সভার্স ফ্রিকোয়েন্সিটা কি। দু নম্বর হচ্ছে কি, তাহলে এখানে এক নম্বর দিই, তাহলে এটা আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে কি তির্যক কম্পাঙ্ক। ওকে, তির্যক কম্পাঙ্কটা কি সেটা আমরা একটু বুঝে নেব। তির্যক কম্পাঙ্কটা, আর তির্যক কম্পাঙ্ক কাকে বলবো? তাহলে কোনো তারের বা কোনো বস্তুর যদি দৈর্ঘ্যের সঙ্গে সমকোণে তার কণাগুলোর কম্পন হতে থাকে, তাহলে সেই কম্পাঙ্কগুলোকে আমরা তির্যক কম্পাঙ্ক। তাহলে দেখে নাও, যদি একটা কম্পনশীল বস্তু, অবশ্যই ধরলাম এটা হচ্ছে আমার দৈর্ঘ্য, যার টান তার আছে, তার দৈর্ঘ্য এই বরাবর, তাহলে কোনো একটা জায়গায় প্লাগ করে, কোনো একটা জায়গায় যদি আমরা এবার টাচ করে টেনে ছেড়ে দিই, তাহলে সেটা কী হবে? এইভাবে ভাইব্রেট হবে। তাহলে তার এর ভাইব্রেশনটা কেমন হবে দেখে নাও। এর ভাইব্রেশনটা হবে তাহলে এই বরাবর এটা কী করবে? কাঁপতে থাকবে, এই বরাবর কম্পিত হতে থাকবে। তাহলে আমরা তির্যক কম্পাঙ্ক কী বলবো? কোনো কম্পনশীল বস্তুর যে বস্তু করার সরণ যদি তার দৈর্ঘ্যের সঙ্গে সমকোণে থাকে, এই দৈর্ঘ্য কোন দিকে দেখে নাও? দৈর্ঘ্য আছে এইদিকে, এই যে দৈর্ঘ্যটা আমরা যদি এল বলি সেটা এই দিক বরাবর আছে, আর এই সরণটা কোন দিকে হচ্ছে দেখে এই বরাবর। তাহলে এই বরাবর যে সরণ হয়, এই দিক দিয়ে টোটাল রিজিট আছে ধরলাম, দুদিকে ফিক্সড করা আছে, তাহলে সেটাকে আমরা বলবো কি তির্যক কম্পাঙ্ক। আর একবার বলছি, ভালো করে সহজ করে বুঝে নেওয়া ব্যাপারটা কি। কোনো কম্পনশীল বস্তু বা কণা বা কোনো একটা দৈর্ঘ্য বেশি তার আছে ধরলাম, এখান থেকে একটা এবি আমি ধরলাম, এটা কি এবি দৈর্ঘ্যের একটা তার আছে, তার টান করে একটা তার আছে, তাহলে এর দৈর্ঘ্য কী বরাবর আছে? এবি বরাবর। তাহলে কোনো কম্পনশীল বস্তু, এবারে এখানে যদি আমি কোনো একটা জায়গায় এইভাবে টেনে ছেড়ে দিলে কী হবে? সেটা এইভাবে ভাইব্রেট করবে, এইভাবে কাঁপতে থাকবে। তাহলে আমরা সংজ্ঞা হিসাবে বলতে পারি, কোনো কম্পনশীল বস্তুর ওকে কম্পন যদি তার দৈর্ঘ্যের সমকোণে কম্পিত হতে থাকে, তাহলে তার এই কম্পাঙ্ককে বলা হবে কি তির্যক কম্পাঙ্ক। তাহলে এটা হচ্ছে কি তির্যক কম্পাঙ্ক, এটা হচ্ছে কি তির্যক কম্পাঙ্ক। এক্সাম্পল কি হতে পারে সেটা দেখে নাও। বিশেষ করে কোনো জায়গায় কোনো প্রোগ্রাম হলে, কোনো অনুষ্ঠান দেখে যে মাদুর বা কোনো একটা চাদর বড় ধরনের যদি বিছানো থাকে, সেখানে দেখবে কোনো একটা দুদিকে বা কোনো একটা দিকে যদি কেউ একটা মাদুরের প্রান্ত নিয়ে এইভাবে যদি হেলায়, এরকমভাবে মানে বল প্রয়োগ করে, সেটা ঢেউ খেলার মধ্যে দেখবে এইভাবে থাকে। তাহলে এইটা ঠিক দেখো এই তির্যকের মতো। তাহলে দৈর্ঘ্য বরাবর ছিল এই বরাবর, দেখে নাও। মানে আমি বলতে চাইছি যে কোনো একটা তার আছে ধরলাম, কোনো একটা তার আছে এই বরাবর, কোনো একটা মাদুর আছে এই বরাবর, তার কোনো একটা প্রান্ত যদি নিয়ে কেউ যদি এইভাবে বল প্রযুক্ত করে, এইভাবে যদি এরকম ঝাড়া দেয়, তাহলে সেটা দেখবে এইভাবে দুলতে থাকে, তাই না? এইভাবে থাকে। তাহলে এই দেখা সরণটা কোন দিকে হচ্ছে? তার দৈর্ঘ্য আছে এই বরাবর, কিন্তু সরণ হচ্ছে এই বরাবর, তাহলে এইটাকে বলা হয় তির্যক
হচ্ছে কম্পাঙ্ক। তাহলে এর যে কম্পাঙ্ক হবে সেটাকে বলা হয় তির্যক কম্পাঙ্ক। তাহলে আমরা এক্সাম্পলটা বুঝলাম যে কোনো বস্তুর কোনো একটা বস্তু বা কোনো তারের দৈর্ঘ্য বরাবর যদি দৈর্ঘ্যের সঙ্গে যদি সমকোণে এইভাবে কম্পিত হতে থাকে সেটাকে আমরা তির্যক কম্পাঙ্ক বলবো। ওকে, নেক্সট হচ্ছে কি অনুদৈর্ঘ্য কম্পাঙ্ক। অনুদৈর্ঘ্য কম্পাঙ্কটা কি? খুবই সহজে, যেগুলো খুব জটিলতা নেই। আমি যেগুলো বলছি এইগুলো শুধু ভালো করে মনে রাখলেই তোমরা এই পুরো এটা মুখস্থ হয়ে যাবে। এর জন্য আলাদা করে পড়তে আর লাগবে না যে তির্যক কম্পাঙ্ক জিনিসটা কি, অনুদৈর্ঘ্য কম্পাঙ্ক কি, স্বাভাবিক কম্পন কি বা স্বাভাবিক কম্পাঙ্ক কি। এর জন্য কোনো আলাদা করে তুমি বই পড়বে, সময় লাগবে, এসব দরকার নেই। শুধু ভিডিওটা যেগুলো ভিডিওতে যেগুলো আমি বলছি সেইগুলো ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো এবং সেইগুলো খাতায় একটু নোট ডাউন করে নাও, ব্যাস ওইটাই তোমার যথেষ্ট হয়ে যাবে পড়ার জন্য। তাহলে দেখে নাও নেক্সট হচ্ছে কি অনুদৈর্ঘ্য। 2 নম্বরটা কি অনুদৈর্ঘ্য। অনুদৈর্ঘ্য কম্পাঙ্ক বা লঞ্জিটিউডিনাল ফ্রিকোয়েন্সি, সেটা কেমন দেখে নাও। যদি কোনো কম্পনশীল বস্তুর তার দৈর্ঘ্যের সঙ্গে সমান্তরালে কণা বা বস্তু কণা যদি সরণ হয় সেটাকে বলা হয় কি তার এই ফ্রিকোয়েন্সিকে বলা বা এই কম্পাঙ্ককে বলা হয় কি অনুদৈর্ঘ্য কম্পাঙ্ক। যেমন দেখেন আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা স্প্রিং যদি দেখি, ঠিক আছে, এই স্প্রিং আছে, এই স্প্রিংটাকে একটু টেনে একটু বল প্রয়োগ করে যদি টেনে এভাবে বল প্রয়োগ করে টেনে যদি ছেড়ে দিই তাহলে সেটা কী হবে দেখে নাও। তাহলে এটা এইভাবে ভাইব্রেট হবে, এইভাবে ভাইব্রেট হবে। তাহলে এর দৈর্ঘ্য কোন দিকে আছে দেখে নাও। এর দৈর্ঘ্য আছে কি এই বরাবর, এইটা দৈর্ঘ্য বরাবর, এই বরাবর দৈর্ঘ্য আছে। আর এর কণাগুলো সরণ হচ্ছে কোন দিকে, এই দিক বরাবর, এই দিক বরাবর তার সরণ হচ্ছে। তাহলে কোনো কম্পনশীল বস্তু কণার যে কম্পন যদি ওই বস্তুটির দৈর্ঘ্যের সঙ্গে সমান্তরাল থাকে বা দৈর্ঘ্যের সঙ্গে একই অভিমুখে থাকে তাহলে এর ফলে যে কম্পাঙ্ক হবে এর কম্পাঙ্ককে বলা হবে কি অনুদৈর্ঘ্য কম্পাঙ্ক। জাস্ট দুটোকে একসঙ্গে দেখার চেষ্টা করো, দুটো জিনিসকে একসঙ্গে, দুটো ছবিটাকে একসঙ্গে দেখার চেষ্টা করো। একটার কম্পাঙ্ক এইভাবে হচ্ছে ওয়েভের মতো আর একটার এইভাবে হচ্ছে, তাহলে এইটাকে বলছি আমরা তির্যক আর এইটাকে বলছি আমরা অনুদৈর্ঘ্য। ওকে, তার মানে এটা তির্যকের আরেকটা উদাহরণ আমরা বলতে পারি, সেটা হচ্ছে কি কোনো পুকুরে দেখবে কোনো ঢিলি মারলে যে দেখবে ঢেউটা এইভাবে যায়, তাহলে এইটাকে বলা হচ্ছে যে এইভাবে যে আমি ঢিল মারলাম, ধরলাম এটা দৈর্ঘ্য বা ক্ষেত্রফল এই বরাবর আছে কিন্তু কম্পন হচ্ছে কি এই বরাবর, যে ঢেউটা হচ্ছে দেখবে এই বরাবর ঢেউ হয়, তাই না? দেখবে ঢেউটা ঠিক এইভাবে থাকে, এইভাবে ঢেউ থাকে। তাহলে এই যে সরণটা হচ্ছে এই জায়গাগুলো, এই জায়গায় যে সরণগুলো হচ্ছে তাহলে এটা এই মেন অভিমুখের সঙ্গে সমকোণে আছে বা লম্ব বরাবর আছে, সেই জন্য এটাকে বলা হবে কি তির্যক। লম্ব বরাবর থাকলে তির্যক আর একই অভিমুখে কম্পিত হতে থাকলে তাহলে সেটাকে বলবো কি আমরা অনুদৈর্ঘ্য কম্পাঙ্ক। ওকে, নেক্সট এবার আমরা কিছু এমনও পদার্থের নাম বলবো যেগুলো যার মধ্যে কি আমরা এই দুটো কম্পাঙ্কই লক্ষ্য করতে পারি। যেমন সুরশলাকা, একটা সুরশলাকায় যদি তুমি আঘাত করো সেই সুরশলাকার মধ্যে তুমি তির্যক কম্পাঙ্ক আর অনুদৈর্ঘ্য কম্পাঙ্ক দুটি দেখতে পাবে। সেটা কেমন দেখে নাও। ধরলাম একটা সুরশলাকা আছে, ওকে, এখানে হচ্ছে তার হাতল, এটা হচ্ছে কি তার হাতল, ধরে রাখা হাতল। ওকে, তাহলে এই সুরশলাকাকে যদি কোনো একটা হাতুড়ি দিয়ে, ওকে, কোনো একটা হাতুড়ি দিয়ে যদি এখানটায় আঘাত করা হয় তাহলে একটা সুরশলাকা আছে এরকম, তার কোনো একটা হাতুড়ি দিয়ে যদি এখানটায় দেখবে হালকা করে যদি আঘাত করে দেখবে এটা কাঁপতে থাকে, তাহলে এটা এইভাবে কাঁপবে, দেখবে এর বাহুগুলো, ওকে, আমি যদি এখানে দেখাই পেনটা ইউজ করে দেখে নাও, এইভাবে এই দিকগুলো কাঁপতে থাকে। ঠিক একইভাবে এখানটায় এইভাবে কাঁপতে থাকে, এইভাবে কাঁপবে। তাহলে দেখে নাও এইভাবে কাঁপছে, দৈর্ঘ্য কোন দিকে আছে এই বরাবর, তার দৈর্ঘ্য আছে এই সুরশলাকার এই দুটি দণ্ডের দৈর্ঘ্য আছে এই বরাবর, কিন্তু কাঁপছে কি এই বরাবর, এই বরাবর কাঁপছে, তাহলে এর সঙ্গে কি সমকোণে আছে।
তাহলে সমকোণে থাকার জন্য এখানে যে কম্পাঙ্ক হবে সেই কম্পাঙ্কটা হচ্ছে কি তির্যক, তির্যক কম্পাঙ্ক। তাহলে একটা সুরশলাকার তার প্রান্তবিন্দুতে দুই প্রান্তবিন্দু যে কোনো একটা জায়গায় যদি আমরা আঘাত করি, আঘাত করলে তার এইভাবে কম্পন হবে, তার এই দুটো প্রান্ত এইভাবে কাঁপতে থাকবে। ওকে, দেখে নাও, এবার দেখে নাও এর দৈর্ঘ্যটা কোন দিকে আছে, এই বরাবর দৈর্ঘ্য আছে আর কাঁপছে এই বরাবর। তাহলে দৈর্ঘ্যের সঙ্গে এটা কি কম্পনটা কি হচ্ছে সমকোণে আছে। তার সমকোণে থাকলে এইরকম কম্পনকে কি বলছি আমরা, তির্যক কম্পাঙ্ক। নেক্সট দেখে নাও এর হাতলটা কি, দেখে নাও এর হাতলটাও কাঁপবে। এবার এর হাতলটা দৈর্ঘ্য দেখে নাও কোন দিকে আছে, দৈর্ঘ্য এই বরাবর আছে, কিন্তু এরও কম্পনটা ঠিক এই বরাবর হবে। অর্থাৎ এর যে হাতল আছে এর হাতলের দিকে যেদিকে কম্পন হবে সেই দিকেই হবে কি এর মানে দৈর্ঘ্যটা সেদিকে হবে, মানে দৈর্ঘ্য বরাবর কম্পাঙ্ক হবে। এক্ষেত্রে আমরা পাবো কি, এটা এর কম্পাঙ্কটা হবে কি অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য কম্পাঙ্ক। তার মানে একটা সুরশলাকাকে যদি আমরা আঘাত করি তার দুই প্রান্ত বিন্দুতে আমার তির্যক কম্পাঙ্ক হবে আর তার হাতলটায় হবে কি অনুদৈর্ঘ্য কম্পাঙ্ক। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখবে এরপরে তোমরা যদি তির্যক কম্পাঙ্ক এবং অনুদৈর্ঘ্য কম্পাঙ্কের পার্থক্য, এদের মধ্যে পার্থক্য খুবই সহজ। তুমি যদি আমি যেগুলো বললাম সেগুলো যদি ভালো করে বুঝে থাকো দেখবে পার্থক্য তুমি নিজেতেই করতে পারবে, এর জন্য আলাদা পড়তে লাগবে না। প্রথম পার্থক্য কি, তির্যক কম্পাঙ্কের ক্ষেত্রে বস্তুগুলির বা বস্তুকণার যে স্মরণ বা কম্পনটা বস্তুটির দৈর্ঘ্যের সঙ্গে সমকোণে থাকে, আর অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে বস্তুটির কম্পন বস্তুর দৈর্ঘ্যের সঙ্গে সমান্তরালে বা দৈর্ঘ্যের অভিমুখ হয়। তাহলে এইটা একটা পার্থক্য হয়ে গেল। নেক্সট দ্বিতীয় নম্বর পার্থক্যটা আছে দেখে নাও, যে এই যে কম্পনটা হচ্ছে দেখে নাও, এই কম্পনটা হচ্ছে যদি আমরা ধরি এইটাকে যদি এক্স অক্ষ ধরি, ধরলাম এর দৈর্ঘ্যটা আছে একটা অক্ষ ধরলাম, সেটা হচ্ছে এক্স অক্ষ ধরলাম, এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্য আছে। তাহলে এক্স অক্ষ বরাবর যদি দৈর্ঘ্য হয় আর যে কম্পনটা হচ্ছে সেটা কি তাহলে ওয়াই জেড তল। তাহলে দেখে নাও এই কম্পনটা হচ্ছে একটা তল বরাবর এইভাবে কম্পন হচ্ছে। তাহলে একটা ওয়াই জেড একটা তল আছে, যদি ওয়াই জেড তল বলি তাহলে ওয়াই জেড তলে কম্পন হচ্ছে আর দৈর্ঘ্যটা নিচে আমি কোন বরাবর, এক্স অক্ষ বরাবর। তাহলে এক্ষেত্রে তির্যক কম্পাঙ্কর জন্য এটা রিপ্রেজেন্ট করতে গেলে আমাকে 3D বা ত্রিমাত্রিক আমার অক্ষ লাগবে। সেই জন্য তির্যক কম্পাঙ্ক হচ্ছে আমার কি, যে ত্রিমাত্রিক কম্পাঙ্ক। ভালো করে বুঝে নাও, এইটা একটা ডিফারেন্স আছে এর মধ্যে। তাহলে কী বললাম কি, তির্যক তরঙ্গ বা তির্যক কম্পাঙ্কটা কি, তির্যক কম্পাঙ্ক হতে গেলে এর যে দোলনটা হচ্ছে কি একটা তল বরাবর এইভাবে দোলন হয়, সেটা সরল দোলক ভাবো বা অন্য কিছু ক্ষেত্রে ভাবো, সেটা কি হচ্ছে, বা আমরা যদি এর ক্ষেত্রে বললাম যে কোনো একটা রশিকে টান বরাবর যে টান বরাবর কোনো রশিকে যদি মাঝে যে প্লাগ করে ছেড়ে দিলে যে ভাইব্রেট হচ্ছে এই বরাবর, সেটাও একটা তল বরাবর হচ্ছে। তাহলে কোনো তল বরাবর একটা তাহলে হচ্ছে কী হচ্ছে এর কম্পনটা হচ্ছে। আর আমরা দৈর্ঘ্যটা যদি এক্স অক্ষ বরাবর নিই তাহলে একটা ওয়াই জেড তলে বা এক্স জেড তলে যদি আমার কম্পন হয় তাহলে ওয়াই অক্ষ বরাবর তার দৈর্ঘ্য হবে। তাহলে এক্ষেত্রে যে কম্পনটা 3D হবে, তাহলে সেই জন্য তির্যক কম্পাঙ্ক বলবো কি আমরা ত্রিমাত্রিক কম্পাঙ্ক। তার তুলনায় যদি আমরা অনুদৈর্ঘ্য কম্পাঙ্ক নিই, যেদিকে দৈর্ঘ্য তার সেই দিকেই আমার কম্পাঙ্ক হচ্ছে। অর্থাৎ দৈর্ঘ্য রিপ্রেজেন্ট করতে যেই অক্ষ ইউজ করছি সেই অক্ষ বরাবর তার কম্পাঙ্ক রিপ্রেজেন্ট করতে পারছি। সেই জন্য অনুদৈর্ঘ্য কম্পাঙ্ক হচ্ছে কি একমাত্রিক কম্পাঙ্ক। তাহলে এখানে বলতে পারি কি পার্থক্য হিসাবে, এই পার্থক্যটা একটু লিখে নেবে তোমরা, যে তির্যক কম্পাঙ্ক হলো তির্যক কম্পাঙ্ক হলো ত্রিমাত্রিক কম্পাঙ্ক এবং অনুদৈর্ঘ্য কম্পাঙ্ক হলো একমাত্রিক। কম্পাঙ্ক। ওকে, তাহলে একটা হচ্ছে কি তির্যক হচ্ছে ত্রিমাত্রিক আর অনুদৈর্ঘ্য হচ্ছে একমাত্রিক। ব্যাস এই দুটো পার্থক্য করে দিলেই যথেষ্ট হয়ে যাবে। তা যদি পার্থক্য বলে, প্রথম পার্থক্যটা খুবই সহজ, সেটা আমরা সংজ্ঞা থেকে বের করতে পারবো। আর দ্বিতীয় নম্বর পার্থক্য হয় ত্রিমাত্রিক আর একমাত্রিক। কেন সেটা ডিটেলসে আলোচনা করলাম, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবারে আমরা আলোচনা করবো সেটা ড্যাম্প ভাইব্রেশন বা অবমন্দিত কম্পন। জিনিসটা কি সেটা আলোচনা করব, খুবই সহজ আছে দেখে নাও। তাহলে অবমন্দিত কম্পন বা ড্যাম্প ভাইব্রেশনটা কি? তাহলে
অবমন্দিত কম্পন বা ড্যাম্পড ভাইব্রেশন, ড্যাম্প ভাইব্রেশন। তাহলে অবমন্দিত কম্পন বা ড্যাম্প ভাইব্রেশন কি? আমরা স্বাভাবিক ভাইব্রেশন বা স্বাভাবিক কম্পনটা কি বলেছিলাম, যে প্রত্যানয়ক বল ছাড়া যদি অন্য কোনো বল ক্রিয়া না করে তাহলে স্বাভাবিকভাবে সেটা দোলিত হবে, একটা দোলন থাকবে, সেটাকে আমরা স্বাভাবিক কম্পন বলেছিলাম। সেক্ষেত্রে কী হয়েছিল দেখলাম, সেক্ষেত্রে আমরা আরেকবার বলে দিচ্ছি ভালো করে, পুরো কনসেপ্টটা ক্লিয়ার রাখার চেষ্টা করো, কোনো জায়গায় ডাউট থাকবে না। তা দেখে নাও, যদি এখানে যদি আমরা দিয়ে থাকে বস্তুটা থাকে, তাহলে এইভাবে এটা সাম্যাবস্থা, তাহলে এইভাবে গতিশীল হবে, এইদিকে এটাও এদিকে গতিশীল হবে, তাহলে ঘুরে আবার ব্যাকে ফিরে আসবে, আবার ব্যাকে এইভাবে ফিরে আসবে, ঠিক আছে, এইভাবে হতে থাকবে। তাহলে এটা হতেই থাকবে, কারণ এখানে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করছি না। এক্ষেত্রে যদি লেখচিত্রটা অঙ্কন করি সেটা কেমন হবে দেখে নাও। তাহলে বিস্তারটা দুটো সেম আছে, এখানে বিস্তার সেম হবে, তাহলে এইভাবে একটা স্বাভাবিক কম্পনে কম্পিত হয়ে থাকবে, এইভাবে লেখচিত্রটা পাবো আমরা। কিন্তু তার অপোজিটে সেটা হচ্ছে কি অবমন্দিত কম্পন বা ড্যাম্প ভাইব্রেশন। সেটা কি, যদি মানে প্রত্যনয়ক বল ছাড়াও বাইরে থেকে কোনো বল প্রয়োগ করে তার গতির যে দোলনটাকে থামানো হয় বা তার বিস্তারকে ধীরে ধীরে কমিয়ে তার সাম্যাবস্থানে ফিরিয়ে নিয়ে আসা হয় বা সাম্যাবস্থানে নিয়ে স্থির করা হয়, তাহলে এইরকম কম্পনটাকে বলা হয় কি, সেটা হচ্ছে কি অবমন্দিত কম্পন বা ড্যাম্প ভাইব্রেশন। অর্থাৎ এখানে যে স্বাভাবিকভাবে দুলছিল, যে কম্পন হচ্ছিল, সেটা কি বাইরে থেকে যদি বল প্রযুক্ত করে, ওখানে কি এক্ষেত্রে কী করেছিলাম আমরা, স্বাভাবিক কম্পনের ক্ষেত্রে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত করছিলাম না, বাইরে থেকে সমস্ত প্রযুক্ত বল বা বাইরে থেকে যে বল ক্রিয়া করে সেগুলো নগণ্য বা নেই ধরেছিলাম, শুধু প্রত্যনয়ক বলটাই ধরেছিলাম। সেক্ষেত্রে আমার দোলনটা স্বাভাবিকটা হয়েছিল, সেটাকে আমরা যদি লেখচিত্রে কনভার্ট করি সেটা এরকম হবে, প্লাস আর মাইনাস এইভাবে হতে থাকবে, ওকে। কিন্তু ড্যাম্প ভাইব্রেশন বা অবমন্দিত কম্পনটা কি বললাম, সেটা হচ্ছে কি, যদি বাইরে থেকে বল এক্সিস্ট করে বা থাকে, সেক্ষেত্রে কী হবে, এই যে কম্পনের এই যে বিস্তার হবে, এর বিস্তারটা ধীরে 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 কমতে থাকবে, কমে কমে শেষ পর্যন্ত এটা থেমে যাবে। তাহলে আগে কি থামছিল না, যে একইভাবে যে কম্পিত হচ্ছিল, এবারে কি থেমে যাবে, থেমে গিয়ে তাহলে এটা ধীরে ধীরে তারা হ্রাস পেতে পেতে তার কম্পনটা বা বিস্তারটা স্টপ হয়ে যাবে, কমে যাবে, এবং শেষে বস্তুটা এক জায়গায় স্থির হয়ে যাবে। তাহলে এই কম্পনটাকে বলা হচ্ছে কি অবমন্দিত কম্পন বা ড্যাম্প ভাইব্রেশন। অর্থাৎ এর ক্ষেত্রে যেটা আমরা লেখচিত্র অঙ্কন করি সেটা কেমন হবে দেখে না, সেই লেখচিত্রটা যদি আমরা এইভাবে দিই, এটা প্লাস এ, এটা হচ্ছে মাইনাস এ, তাহলে সেটা কেমন হবে দেখে নাও, এইভাবে বিস্তারটা ধীরে 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 কমতে থাকে, ওকে, এইভাবে কমে যাবে। তাহলে এখানে যে বিস্তারটা যেমন একই ছিল, কারণ বাইরে থেকে কোনো বল প্রযুক্ত করছিল না, এখানে বাইরে থেকে যদি বল প্রযুক্ত করা হয় তা দেখে নাও, তাহলে এক্ষেত্রে হচ্ছে বস্তুটার বিস্তার ধীরে ধীরে কমে যায় এবং তার সাম্যাবস্থায় এসে বস্তুটা থেমে যাবে। এটা কি এক্সাম্পল কি, এবার এয়ার রেজিস্ট্যান্স, বায়ুর বাধা, আমরা স্বাভাবিকভাবে বলতে পারি বায়ুর বাধাটাকে অতিক্রম করা যায় না। যে কোনো সরল দোলকে যদি আমরা সেটাকে তার দোলনে যদি একটা জায়গা নিয়ে ছেড়ে দিই, তো দুলতে দুলতে একসময় সেটা থেমে যায়, কারণ কি বায়ুর একটা বাধা থাকে, এয়ার রেজিস্ট্যান্স একটা থাকে। অর্থাৎ যে একটা সরল দোলক আছে, সেক্ষেত্রে যদি এখানে যদি এটা দুলতে থাকে এইভাবে, ওকে, এইভাবে যদি দুলতে থাকে, তা দুলে 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 আলটিমেট শেষে কী হবে, একটা বিন্দুতে এসে থেমে যায়, তার সাম্যাবস্থায় থেমে যায়। তাহলে এটা থেমে যায় কারণ কি, সেখানে অবমন্দিত কম্পন হয়, অর্থাৎ সেখানে বাইরে থেকে বল প্রযুক্ত হয়, সেই কারণেই সেটা থেমে যায়। তার নর্মালি যে কোনো কম্পনটাই হচ্ছে কি ড্যাম্প ভাইব্রেশন বা আমরা বলতে পারি কি অবমন্দিত কম্পন। স্বাভাবিক কম্পন প্রায় বলতে গেলে নেই, এরকম হয় না যে আমি একটা বস্তুকে ছেড়ে দিলাম তার দুলতে থাকে না, কারণ এখানে এয়ার রেজিস্ট্যান্স এক্সিস্ট থাকে, সেই জন্য ধীরে ধীরে থেমে যায়। তাহলে ম্যাক্সিমাম যে আমরা দেখি যে কোনো বস্তুর দোলনটা সেটা ড্যাম্প ভাইব্রেশনই হয় বা অবমন্দিত কম্পনই হয়, স্বাভাবিক কম্পন পাই না, ওকে। তার স্বাভাবিক কম্পন আর অবমন্দিত কম্পন বা ড্যাম্প ভাইব্রেশন ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। তার স্বাভাবিক কম্পন কি, শুধু প্রত্যনয়ক বলই কাজ করবে, মানে এটা যে এখানে সাম্যাবস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য যে বলটা, সেই বলটাই কাজ করবে, বাইরে থেকে কোনো বল কাজ করবে না। তা সেরকম তার ফলে যে দোলন হবে সেটাকে আমরা স্বাভাবিক কম্পন বলবো বা ন্যাচারাল ভাইব্রেশন বলবো, ওকে। কিন্তু যদি কোনো এয়ার রেজিস্ট্যান্স থাকে, যদি শুধু
প্রত্যানয়ক বল নয়, বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত হয় বা ক্রিয়া করে, সেই ক্ষেত্রে বস্তুটা বা তার যে কম্পন ছিল বা কম্পাঙ্ক ছিল, সেই কম্পাঙ্কের বা সেই তারপর যে তরঙ্গ আমরা একটা রূপ দিতে পারি, সেই তরঙ্গ যে বিস্তার ছিল, সেই বিস্তারটা বা এখান থেকে এই প্রান্তবিন্দু থেকে এই প্রান্তবিন্দু, সেই বিস্তারটা ধীরে ধীরে কমতে থাকে, কমে 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 শেষ পর্যন্ত সেটা তার সাম্যাবস্থায় ফিরে এসে স্থির হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে ন্যাচারাল ব্যাপার, এইটাই প্রকৃতিতে ঘটে। এটাকে বলা হয় কি অবমন্দিত কম্পন বা ড্যাম্প ভাইব্রেশন। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। এবার আমরা কিছু স্পেশাল কিছু বিষয় নিয়ে আলোচনা করব অবমন্দিত কম্পনের ব্যাপারে। সেটা কি দেখে নাও। প্রথম কি হচ্ছে, যদি বাইরে থেকে বল যে প্রযুক্ত করছি সেই বলটা যদি খুব কম হয়, যে বাইরে থেকে যে বল প্রযুক্ত হয়েছে সেটা খুব কম পরিমাণ বা নগণ্য পরিমাণ বল প্রযুক্ত করেছি, তাহলে সেই বস্তুটা বা সেই দোলকের, যদি আমরা এই দোলকটাকে আরেকবার নিই, ওকে, তাহলে এই দোলকের যে দোলনটা হবে সেই দোলনটা বা যে এখানে যে কম্পনটা হবে সেই কম্পনটাকে আমরা স্বাভাবিক কম্পন বলতে পারি। তাহলে প্রথম কেসে আমি বলতে পারি কি, যদি এখানে অবমন্দিত কম্পনটা কম হয়, বা বলতে অন্য কথায় বলতে পারি বাইরে থেকে যে বল প্রযুক্ত হচ্ছে সেই বলটা যদি খুবই কম হয়, বা এমন কোনো সিস্টেম করলাম সেই সিস্টেম হয় যে বাইরে যে প্রযুক্ত বলটা কমে যাচ্ছে, তা সেক্ষেত্রে এই যে এর যে কম্পনটা হবে সেই কম্পনটাকে বলা হয় কি স্বাভাবিক কম্পন। কিভাবে করতে পারি, যদি এই পিণ্ডের ভরটা, এই যে পিণ্ড ইউজ করছি, যে ভরটা ইউজ করছি, এই ভরটা যদি খুব বৃদ্ধি করে দিই, মানে খুব বেশি করে দিই, তার ফলে হচ্ছে এর ভরটা খুব বাড়িয়ে দিলে এখানে ছেড়ে যে দোলনটা হবে, তারপর নিজের গ্র্যাভিটি, তার কারণ এই যে গ্র্যাভিটির জন্য যেটা দুলতে থাকবে একটা গতিশীল থাকবে, তার ফলে যে এয়ার রেজিস্ট্যান্সটা খুবই নগণ্য হয়ে যাবে। তার মানে এটা আমি যদি বলতে যাই স্বাভাবিক একটা কম্পনকে, একটা দোলনের কম্পনটাকে স্বাভাবিক কম্পনে নিয়ে আসবো, তাহলে কী করবো আমি, যদি এই দোলকের পিণ্ডে আছে, যে পিণ্ডটি আছে সেই পিণ্ডের যদি ভর বৃদ্ধি করে দিই, তাহলে হচ্ছে কি সেই কম্পনটা প্রায় স্বাভাবিক দিকে হতে পারে। ওকে, দ্বিতীয়টা বলতে পারি কি, 2 নম্বরটা, যদি আমরা অবমন্দিত কম্পনটাকে স্বাভাবিকের থেকে খুব বেশি করে দিই, মানে বেশি যদি অবমন্দিত কম্পন হয়, বেশি অবমন্দিত কম্পনের ক্ষেত্রে, ওকে, যদি অবমন্দিত কম্পনটা বেশি হয়ে যায় তাহলে বস্তুটা খুব তাড়াতাড়ি থেমে যাবে এবং এর পর্যায়কালটা খুব বেড়ে যাবে, মানে খুব তাড়াতাড়ি এটা কী করবে, মানে দোলন কমপ্লিট করতে পারে খুব কম সময়ের মধ্যে। কারণ কি, ধরুন এক্সাম্পল হিসাবে বলতে পারি কি, তো আমার যে এখানে পিণ্ডটি আছে, এই পিণ্ডের জায়গায় যদি কোনো একটা কাঠের একটা গোলক, একটা কাঠের ছোট্ট মতো একটা গোলক যদি ব্যবহার করি, তাহলে এখান থেকে যদি আমি ছেড়ে দিই তাহলে কী হবে, সেটা খুব ধীরে ধীরে যাবে, আবার গিয়ে খুব তাড়াতাড়ি সেটা এখানে সাম্যাবস্থায় চলে আসবে। তাহলে এইভাবে আমরা কোনো সরল দোলকের বা অন্য যেটা পর্যায়বৃত্ত গতি যা থাকে সেই রকম বস্তুর আমরা তাকে সেইভাবে আমরা অবমন্দিত কম্পনটা বা ড্যাম্প ভাইব্রেশনটা আমরা বাড়িয়ে দিতে পারি। ওকে, তাহলে যদি আমি কোনো প্রকারে বা কোনোভাবে কোনো দোলকের বা কোনো সরল দোলকের যদি আমরা তার অবমন্দিত বা ড্যাম্প ভাইব্রেশনটা বাড়িয়ে দিই, তাহলে হচ্ছে কি সেখানটায় তার মানে তার স্বাভাবিক কম্পনটা প্রায় থাকবেই না, মানে খুব ধীরে ধীরে এখান থেকে যে ছেড়ে খুব ধীরে ধীরে যাবে আর খুব দ্রুত এখানটায় চলে আসবে, বা এখানে আসার পর সাম্যাবস্থায় এসে তুমি দেখবে এইভাবে ছেড়ে সাম্যাবস্থা ছেড়ে দেবে, এখানে এসে আর যাবে না ওদিকে, আর উঠবে না, মানে তার মধ্যে আর গতিজাড্য থাকবে না। যদি আমরা এটাকে কাঠের একটা ব্লক বা ছোট্ট একটা কাঠের টুকরো বা গোলক একটা নিয়ে নিই, সেক্ষেত্রে যাবে না, তাহলে সেখানে যদি না যায় তাহলে সেখানে আর আমার স্বাভাবিক কম্পন তৈরি হবে না, কম্পনই হবে না। ওকে, তাহলে এরকম বলা হয় কি অপর্যায়বৃত্ত গতি, তাহলে এটা পর্যায়বৃত্ত গতি হবে না। তাহলে কখন পর্যায়বৃত্ত গতি হবে না, যদি আমি খুব অতিমাত্রায় অবমন্দিত কম্পন করে দিই, বা বাইরে থেকে যদি আমি বেশি পরিমাণ বল প্রযুক্ত করি, বা এমন কোনো সিস্টেম করি যাতে করে যেই কারণে স্বাভাবিক কম্পন হতে পারে সেটাকে স্টপ করে দিই। অর্থাৎ আমি একটা লোহার বা কোনো ধাতুর গোলকের পিণ্ডর বদলে একটা কাঠের ছোট্ট একটা হালকা বা এমন কিছু হালকা এখানে পিণ্ড ব্যবহার করব, যার ফলে এটা কি এখানে ছাড়লে খুব মানে সাম্যাবস্থায় এসি থেমে যাবে আর এখানে যাবে না, তা সেটাকে বলা কি অপর্যায়বৃত্ত গতি। ওকে, সেটাকে আমরা সরল দোলগতি বলবো না। তাহলে এই ক্ষেত্রে আমরা কখনো সরল দোলগতি পাবো না, এখানে পর্যায়কাল পাবো না। ওকে, তাহলে এটা কখন সম্ভব হবে, যদি আমি বেশি মাত্রায় বা অতিমাত্রায় অবমন্দিত করি। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট আর একটা পয়েন্ট আছে এখানটা ডিসকাস করা, সেটা হচ্ছে কি
স্বল্প অবমন্দন এবং অতি অবমন্দন কম্পাঙ্কের মাঝামাঝি এমন একটা অবস্থান থাকে, সেই অবস্থান হচ্ছে কি যে সরল দোলকে বা দোলকের পর্যায়কাল কম হয়, কিন্তু সেক্ষেত্রে দোলন একটা সাম্যাবস্থায় এসেই থেমে যায়, তারপর আর যেতে পারে না। এইরকম অবস্থানকে বলা হয় কি ক্রিটিক্যাল অবনমন বা ক্রান্তিক অবনমন বা বলা হয় ক্রিটিক্যাল ড্যাম্পিং। ওকে, ক্রিটিক্যাল ড্যাম্পিং বলা হয়। জিনিসটাকে আমি পুরো বিস্তারিত আলোচনা করছি। নর্মালি কি স্বাভাবিক, দেখুন স্বাভাবিক কম্পনের ক্ষেত্রে কী হয়, যদি একটা দোলক থাকে এইভাবে দুলতে থাকে আর এইভাবে আসে, তা স্বাভাবিক 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 কম্পন, স্বাভাবিক কম্পনের ক্ষেত্রে কী হয়, যে অবমন্দন যে কম্পাঙ্ক সেটা স্বল্প হয়, এক্ষেত্রে স্বল্প স্বল্প অবমন্দন মন্দন কম্পাঙ্ক হয়। ওকে, তাহলে স্বাভাবিক কম্পনের ক্ষেত্রে স্বল্প অবনন্দন কম্পাঙ্ক হবে, তাহলে সব অবমন্দন কম্পাঙ্কটা স্বল্প হবে। তা স্বল্প হলে কী হচ্ছে, তা সেই কম্পাঙ্কটাকে বলবো কি স্বাভাবিক কম্পাঙ্ক বলবো। সেক্ষেত্রে পর্যায়কালটা, অর্থাৎ এক প্রান্ত থেকে গিয়ে আবার সেই প্রান্তে ফিরে আসতে যে সময় লাগে সেটাকে আবার পর্যায়কাল বলছি, সেই পর্যায়কালটা কম হবে। পর্যায়কাল কম হবে। ওকে, পর্যায়কালটা কম হবে। সেই ক্ষেত্রে তার উল্টো দিকে যদি অতি অবমন্দন হয়, অতি অবমন্দন কম্পন, তাহলে অতি অবমন্দন কম্পনের ক্ষেত্রে এক্ষেত্রে কী হচ্ছে, যেহেতু এর পিণ্ড হিসাবে আমরা একটা কাঠের বা হালকা টাইপের কিছু একটা ব্যবহার করব, তার ফলে এখান থেকে যাবে, গিয়ে আবার এখানে আসবে, আবার এখান থেকে আবার ব্যাকে যে ফিরে আসবে, সেটা আসতে অনেক সময় লেগে যাবে, সাধারণ থেকে অনেক বেশি সময় লাগবে। তার সময় লাগলে এখানে পর্যায়কাল কী হবে, পর্যায়কাল বেশি হবে। ওকে, তাহলে অতি অবমন্দন কম্পনের ক্ষেত্রে পর্যায়কালটা অনেক বেড়ে যাবে, আর স্বল্প অবমন্দনের ক্ষেত্রে পর্যায়কালটা কম হবে। কিন্তু এই স্বল্প অবমন্দন, অতি অবমন্দন কম্পন আর স্বল্প অবমন্দন কম্পন এর মাঝামাঝি এমন একটা অবস্থান থাকে, সেই অবস্থানে পর্যায়কাল কম লাগবে, কম পর্যায়কালে, অর্থাৎ পর্যায়কাল কমে হলেও সেখানে বস্তুটাকে সাম্য অবস্থায় এসে থেমে যাবে, আর এদিকে যাবে না। তাহলে সেই অবস্থাকে বলা যায়, সেই অবস্থায় হচ্ছে কি আমার ক্রিটিক্যাল অবমন্দন বা ক্রিটিক্যাল ড্যাম্পিং। ওকে, এটাকে বলা কি সংকট অবমন্দন বা ক্রিটিক্যাল ড্যাম্পিং। ওকে, একে বলা কি ক্রিটিক্যাল ড্যাম্পিং বা ক্রান্তিক অবমন্দন, একে ক্রান্তিক অবমন্দন বলা হয়। তা দেখে না, স্বল্প অবমন্দনের কেসটা কি সেটা ডিটেলস আলোচনা করলাম, অতি অবমন্দন কম্পাঙ্কে সেটা ডিটেলস আলোচনা করলাম, এবং এদের মাঝে বরাবর যে একটা অবস্থান থাকে সেটাকে বলা কি সংকট অবমন্দন বা ক্রিটিক্যাল ড্যাম্পিং, সেটা ডিসকাস করলাম। এর ছবিটা দেখো, ছবিটা কেমন হবে, নর্মাল দেখে নাও। এটা হচ্ছে যদি সরণ হয়, ডিসপ্লেসমেন্ট এক্স সরণ, আর এইদিকে হচ্ছে আমার কি, ওকে, এটা হচ্ছে কি পর্যায়কাল, টাইমটা ধরলাম। সেক্ষেত্রে কি অতিমাত্রার জন্য এভাবে কমে যাবে, কিন্তু সংকটের ক্ষেত্রে কী হবে, পর্যায়কালটা কম সময়ের মধ্যে কিন্তু হঠাৎ করে নেমে যাবে। তাহলে এটা হচ্ছে কি সংকট অবমন্দন, এটা হচ্ছে কি অতি অবমন্দন। ওকে, তাহলে এই লেখচিত্র তোমরা লিখে রাখবে, তাতে বুঝতে যাতে হঠাৎ করে দেখে না খুব কম সময়ের মধ্যেই তার স্মরণটা বা বিস্তারটা কমে যায় হঠাৎ করে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা লাস্ট একটা জিনিসটা আলোচনা করবো, সেটা হচ্ছে কি যে তাহলে ড্যাম্প ভাইব্রেশন বা অবমন্দন কম্পনের ক্ষেত্রে তাহলে আমরা আলটিমেট যেটা পাবো সেটা হচ্ছে কি যে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো জিনিসটা, সেটা হচ্ছে কি যে প্রথম অবস্থায় যদি বিস্তার বেশি নিয়ে যায়, ওকে, ধীরে ধীরে এই বিস্তারটা কী হয়, কমতে থাকে। ওকে, কমে কমে শেষে শূন্য হয়ে যায়।
সেক্ষেত্রে আমি বলতে এটার ক্ষেত্রে যদি আমরা A1 বলে থাকি, A1 বিস্তার, এক্ষেত্রে যদি আমরা বলি A2, এক্ষেত্রে যদি আমরা বলি A3, এক্ষেত্রে যদি বলি A4, এক্ষেত্রে যদি A5, এক্ষেত্রে যদি A6, এইবার যদি হয় তাহলে এদের যে অনুপাত হবে প্রথম ক্ষেত্রে কী হচ্ছে বেশি হবে অবশ্যই, প্রথমটা A0। তো একটা জিনিস মনে রাখা, ড্যাম্পিংটা প্রথম থেকেই শুরু হয়, ড্যাম্পিংটা প্রথম থেকে শুরু হয়, সেজন্য প্রথম থেকেই বিস্তারটা কমতে থাকে। তাহলে এখান থেকে আমরা অবশ্যই বলতে পারবো A1 গ্রেটার দ্যান A2 গ্রেটার দ্যান A3 গ্রেটার দ্যান A4 গ্রেটার দ্যান A5। ওকে, এভাবে কমতে থাকবে, সব থেকে বিস্তারটা বা বেশি হবে কার, প্রথম ক্ষেত্রে, তারপর ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে এর বিস্তারটা এইভাবে কমবে। ওকে, এইভাবে কমবে, তো এইভাবে বিস্তারটা কমবে। ওকে, এটা হচ্ছে ড্যাম্পিং বলা হয়। তাহলে A1 A2 A3, এবং যদি এদের অনুপাত করি, ওকে, A1 বাই A2 ইকুয়াল টু A2 বাই A3 ইকুয়াল টু A3 বাই A4, এদের যে অনুপাতটা এটা সমহারে একই হারে কমতে থাকবে, এটা ধ্রুবক হবে। ওকে, ধ্রুবক অর্থাৎ এদের যে হ্রাস হচ্ছে, বিস্তারের যে হ্রাসটা হবে, সেই বিস্তারের হ্রাসটা সমহারে হবে, মানে ঠিক একই হারে কমতে থাকবে। আর কি, প্রথম বিস্তারটা বেশি হবে, সব থেকে শেষটা কম হবে, এবং একদম যে স্টার্টিংটা A0টা সবথেকে ম্যাক্সিমাম হবে, কারণ ড্যাম্পিংটা মনে রাখবে, ড্যাম্পিংটা বা অবমন্দন প্রথম থেকেই স্টার্ট হয়, যেখান থেকে ছাড়ছি সেখান থেকে স্টার্টিং থেকেই কিন্তু বায়ুর বাধা থাকে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে যেগুলো আলোচনা করলাম সেগুলো কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, আর ভিডিওতে অবশ্যই লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।